বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, শুরু করি তাহলে। আমরা মোটামুটি ডিসি পারফরম্যান্স অফ অপারেশন অ্যাম্পলিফায়ার শুরু করছিলাম। ইনপুট বায়াস কারেন্ট আমরা পড়ছি, ইনপুট অফসেট কারেন্ট আমরা পড়ছি। এরপর আমরা দেখব কি ইনপুট অফসেট ভোল্টেজ, তারপরে ড্রিফট। এরপর আমরা পড়ব ফ্রিকোয়েন্সি রেসপন্স এবং স্লিউ রেট, এই দুটো নিয়ে আলোচনা করব। তো এখানে আমি এই দুইটা জিনিস স্কিপ করে গেছিলাম, ফ্রিকোয়েন্সি রেসপন্স এবং স্লিউ রেটটা স্কিপ করে গেছিলাম। বলছিলাম যে ডিসি পারফরম্যান্স শেষ হলে আমি এই দুইটা নিয়ে আলোচনা করব। আলোচনা করে আমি কম্পেনসেটিং নেটওয়ার্ক নিয়ে আলোচনা শুরু করে দিব। ঠিক আছে? তো মোটামুটি ইনপুট বায়াস কারেন্ট আমরা এর আগের দিন ক্লাসে আলোচনা করছিলাম। ইনপুট বায়াস কারেন্ট সম্পর্কে আমরা মোটামুটি যেটা জানি সেটা হলো আমাদের এই ইনপুটে যে কারেন্টটা ফ্লো করে এখানে আইবি প্লাস এবং আইবি মাইনাস হিসেবে এই দুইটা কারেন্ট হলো আমাদের ইনপুট বায়াস কারেন্ট। আমরা এটাকে এভারেজ নেই, এভারেজ নিলে সেটা এভারেজ ইনপুট বায়াস কারেন্ট হয়। তারপরে ইনপুট বায়াস কারেন্ট, তাই না? ইনপুট অফসেট কারেন্ট সম্পর্কে কি বলছিলাম? ইনপুট অফসেট কারেন্ট হলো এই দুইটার ডিফারেন্সটা, অর্থাৎ এই দুইটা ইনপুট বায়াস কারেন্টের যে ডিফারেন্স সেটা হলো ইনপুট অফসেট কারেন্ট। এটা নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, এই টপিকটা আমরা শুরু করতে গেছিলাম ইফেক্ট অফ নেগেটিভ ইনপুট বায়াস কারেন্ট, তাই তো? আচ্ছা, তোমাদের এই টপিকটা তোমাদের আমি এখন আর পড়াবো না, এটা তোমাদের দরকার নাই। এই টপিকটা আর পড়াইতেছি না। এই আর এইখানে একটু ঝামেলা আছে, এই শীটের ভিতরে একটু ভুল আছে অনেক। ঠিক আছে? তো এটা দরকার নাই, এই টপিকটা বাদ দাও। এখানে আমরা ইফেক্ট অফ পজিটিভ ইনপুট বায়াস কারেন্ট এটাও লাগবে না, বাদ দাও। তো ইফেক্ট অফ অফসেট কারেন্ট অন দ্য আউটপুট ভোল্টেজ। আচ্ছা, এটা অফসেট কারেন্ট না, বাদ দাও, ইফেক্ট দরকার নাই। কারেন্ট কম্পেনসেটিং আদার অ্যাম্পলিফায়ার্স বাদ দাও। ইনপুট অফসেট ভোল্টেজটা আমরা শুরু করি। ঠিক আছে? আচ্ছা, ইনপুট অফসেট ভোল্টেজ। আচ্ছা, এটা কি জিনিস? আমরা ইনপুট বায়াস কারেন্ট, ইনপুট অফসেট কারেন্ট বলছি। এখন দেখব ইনপুট অফসেট ভোল্টেজটা কি। এটা হলো ফর স্মল এরর ভোল্টেজ component in output of operation amplifier, the imaginary input voltage is called input offset voltage. এটা কি জিনিস? এটা হলো তোমরা যদি যে কোনো অপারেশনাল অ্যাম্পলিফায়ারের আউটপুট ভোল্টেজটা র্যান্ডমলি আউটপুট ভোল্টেজটা মেজার করো, ওপেন লুপ অপারেশন অ্যাম্পলিফায়ার বা যে কোনো অপারেশন অ্যাম্পলিফায়ারে যদি আউটপুট ভোল্টেজটা মেজার করো, তাহলে দেখবা এর আউটপুটে একটা ভোল্টেজ শো করতেছে, একটা মিনিমাম একটা ভোল্টেজ শো করতেছে। যদিও তোমরা ইনপুটে কোনো ধরনের ভোল্টেজ দাও নাই, ইনপুটে কোনো ভোল্টেজ না দিলেও আউটপুটে একটা মিনিমাম ভোল্টেজ শো করে, তাই না? তাহলে স্যার ইনপুট কারেন্টের মতো না এটা স্যার? হ্যাঁ, ইনপুট কারেন্টে তো আউটপুটে কিছু পাওয়া যায়, সামান্য পরিমাণ। এখন ইনপুট কারেন্ট হলো এটা কারেন্টের হিসাবটা, ইনপুট একটা কারেন্ট ফ্লো করে, তাই না? ইনপুট একটা কারেন্ট ফ্লো করবে, সেটা হলো ইনপুট অফসেট কারেন্ট এবং ইনপুট বায়াস কারেন্ট এবং ইনপুট অফসেট কারেন্ট, যে দুটোকে আমরা প্রকাশ করছি। আর ইনপুট অফসেট ভোল্টেজটা হলো এই আউটপুট ভোল্টেজের কারণে ইনপুটে একটা ভোল্টেজকে আমরা কনসিডার করব, একটা কল্পনা করব যে ইনপুটে একটা নির্দিষ্ট ভোল্টেজের কারণে আউটপুটে একটা নির্দিষ্ট ভোল্টেজ আসছে, অর্থাৎ ইনপুটে যে ভোল্টেজের কারণে আউটপুটে এই ভোল্টেজটা পাওয়ার কথা, সেই ইনপুট ভোল্টেজটাকেই বলা হয় ইনপুট অফসেট ভোল্টেজ। অর্থাৎ আমরা র্যান্ডমলি যদি কোনো অপারেশন অ্যাম্পলিফায়ারের আউটপুট ভোল্টেজ চেক করি, যদিও ইনপুটে কোনো পাওয়ার নাই, তাহলে একটা আউটপুট ভোল্টেজ সামান্য হলেও একটু আউটপুট ভোল্টেজ দেখতে পাই। এই আউটপুট ভোল্টেজটা কই থেকে আসলো? এখন আমরা তো মনে করি একটা অপারেশন অ্যাম্পলিফায়ার আইডিয়াল, আমরা তো মনে করি। এই অবস্থা মনে করে ইনপুটে যে ভোল্টেজটা দিলে আউটপুটে এই ভোল্টেজটা আসার কথা, সেই ভোল্টেজটাকে বলা হয় ইনপুট অফসেট ভোল্টেজ। মনে করো আউটপুটে 2 মিলি ভোল্ট আসছে, আউটপুটে ধরো 2 মিলি ভোল্ট আসছে। এখন ইনপুটে কোনো ভোল্টেজ দেয়া নাই। এখন এই অপারেশন অ্যাম্পলিফায়ার যে আইডিয়াল হইতো, এখন ইনপুটে যত ভোল্টেজ দিলে আউটপুটে 2 মিলি ভোল্ট পাওয়ার কথা ছিল, ইনপুটের সেই ভোল্টেজটাকে বলা হয় ইনপুট অফসেট ভোল্টেজ। এটুকু বুঝতে পারছো? জি স্যার। স্যার আবার একটু বললে স্যার ভালো হইতো স্যার। আবার বলতেছি, দেখো, ফর স্মল এরর ভোল্টেজ, স্মল এরর ভোল্টেজ কম্পোনেন্ট, অর্থাৎ ফর স্মল এরর ভোল্টেজ কম্পোনেন্ট ইন আউটপুট অফ অপারেশন অ্যাম্পলিফায়ার, অর্থাৎ আউটপুটে স্মল এরর ভোল্টেজ কম্পোনেন্টের জন্য না, এই আউটপুটে স্মল এরর ভোল্টেজ কম্পোনেন্ট কি? এই উদাহরণে 2 মিলি ভোল্ট, এখানে আমরা দেখতেছি এখানে 2 মিলি ভোল্ট আমি আউটপুটে পাইছি। এই ভোল্টেজটার জন্য দি ইমাজিনারি মানে কাল্পনিক ইনপুট ভোল্টেজ, কাল্পনিক ইনপুট ভোল্টেজ
ইজ কল্ড ইনপুট অফসেট ভোল্টেজ। এই 2 ভোল্টের কারণে আমরা এখানে কাল্পনিকভাবে যে ভোল্টেজটাকে কল্পনা করি, ইনপুটে যে ভোল্টেজটা কল্পনা করি, অর্থাৎ ইনপুটে মনে করি 5 মাইক্রো অ্যাম্পিয়ার মাইক্রোভোল্ট, 5 মাইক্রোভোল্টের কারণে ধরো এখানে 2 মিলি ভোল্ট আসার কথা, তাহলে এর ইনপুট অফসেট ভোল্টেজ হলো 5 মাইক্রোভোল্ট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই হলো ইনপুট অফসেট ভোল্টেজ। ইফেক্ট অফ ইনপুট অফসেট ভোল্টেজ ইন দা রিয়েল অপারেশন অ্যাম্পলিফায়ার এখানে দেয়া আছে। আচ্ছা, এই জিনিসটা এখানে বলা আছে, এটি হলো আমাদের ইনপুট অফসেট ভোল্টেজ। একটু ছোট করি। এই যে এখানে এই ফিগার 9 এর ভিতরে আমাদের বলছে কি ভি নট শুড বি 0। এখানে ভি নট আউটপুট ভোল্টেজ 0 হওয়ার কথা, কারণ যেহেতু ইনপুট ভোল্টেজের মান 0, ইনপুট ভোল্টেজ যেহেতু 0, আউটপুট ভোল্টেজটা আমার 0 হওয়ার কথা। কিন্তু বাট ভি নট ইকুয়াল টু 2 মিলি ভোল্ট, কিন্তু এখানে ভি নট এর মান আছে 2 মিলি ভোল্ট। ফর দিস আউটপুট, এই আউটপুটের কারণে উই ক্যান কনসিডার এ ডিসি ভোল্টেজ ইন সিরিজ উইথ ওয়ান অফ দি ইনপুট টার্মিনাল। আমরা এই আউটপুটের কারণে আমরা এখানে একটা ডিসি ভোল্টেজকে কল্পনা করতে পারি যে কোনো একটা ইনপুট টার্মিনালে। এই ভোল্টেজটাকে বলা হয় ইনপুট অফসেট ভোল্টেজ। ইনপুট অফসেট ভোল্টেজ, এই যে এখানে একটা ডিসি ভোল্টেজ কল্পনা করলাম, ভিআইও ইকুয়াল টু 2 মিলি ভোল্ট, এটা কল্পনা করলাম। কল্পনা করলে এই ভোল্টেজটাই হলো আমাদের এখানে ইনপুট ডিসি ভোল্টেজ। ঠিক আছে, একটু ক্লিয়ার তো? জি স্যার। এটা ক্লিয়ার। ওকে, এটা লাগবে না, ইফেক্ট অফ এটা বাদ দাও, ওটা লাগবে না। VIO should be specified that to be 1 micron. Predict the value of V naught that would be measured in a graph. Figure 12 আচ্ছা, এই ডিলেটেড ম্যাথ তো এটা বাদ দাও। এটা ইনপুট অফসেট ভোল্টেজ ফর দা অ্যাডার সার্কিট। আচ্ছা, এই ম্যাথটা দেখতে পারো, এই ম্যাথটা দেখা যায়। Input offset voltage for the adder circuit, both the non-inverting and the inverting amplifier। এক সেকেন্ড একটু দাঁড়াও। হ্যাঁ, এখানে ইনপুট অফসেট ভোল্টেজ ফর দি এডার সার্কিট, এখানে একটা এডার সার্কিটের জন্য ইনপুট অফসেট ভোল্টেজ ক্যালকুলেশন করছে। দেখি, both the non-inverting and inverting amplifier application, the input offset voltage VIO is multiplied by 1 plus RF by R1। এখন যেমন এই উদাহরণের ভিতরে না, কোন একটা অ্যাম্পলিফায়ার ইনভার্টিং হোক বা নন ইনভার্টিং হোক, যে কোন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ইনপুট অফসেট ভোল্টেজকে সবসময় 1 প্লাস RF বাই R1 দিয়ে মাল্টিপ্লাই করি। কেন 1 প্লাস RF বাই R1 দিয়ে মাল্টিপ্লাই করি? এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এখানে ইনপুট অফসেট ভোল্টেজটাকে আমরা কল্পনা করছি কি নন ইনভার্টিং পিনে ভোল্টেজ হিসেবে, তাই না? ইনপুট অফসেট ভোল্টেজ যেটাই আসে সেটাকে আমরা কল্পনা করি নন ইনভার্টিং পিনের ভোল্টেজ হিসেবে। আমরা ইচ্ছে করলে ইনভার্টিং পিনের ভোল্টেজ হিসেবে কল্পনা করতে পারতাম, কিন্তু ইনভার্টিং পিন ভোল্টেজ হিসেবে কল্পনা করলে কি হয়, এই জায়গায় একটা মাইনাস সাইন আসার কথা না, এই জায়গায় আউটপুটে একটা কি মাইনাস সাইন আসার কথা। এই কারণে এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এটাকে কল্পনা করছি নন ইনভার্টিং পিনে আউটপুট হিসেবে, অর্থাৎ ইনপুট হিসেবে, অর্থাৎ ভিআইওটা আমাদের থাকবে নন ইনভার্টিং পিনে। আর নন ইনভার্টিং পিনে যদি থাকে তাহলে তার গেইন আউটপুট ভোল্টেজটা কি হবে, 1 প্লাস RF বাই R1 দিয়ে গুণ হবে না, তাই না? 1 প্লাস RF বাই R1 দিয়ে গুণ হবে। এই কারণে ইনপুট অফসেট ভোল্টেজের ক্ষেত্রে সব সময় 1 প্লাস
RF বাই R1 দিয়ে মাল্টিপ্লাই হয়, যেখানে ইনপুট অফসেট ভোল্টেজ আমাদের বলা থাকে সেটাকে আমরা মাল্টিপ্লাই করি 1 প্লাস RF বাই R1 দিয়ে, কারণ এটা কানেক্টেড থাকে নন ইনভার্টিং পিনে। যদি ইনভার্টিং পিনে কানেক্টেড থাকতো তাহলে কি হতো, ইনভার্টিং পিনে কানেক্টেড থাকলে একটা নেগেটিভ সাইন আসার কথা ছিল, এই নেগেটিভটাকে যাতে অ্যাভয়েড করতে পারে সেই জন্য এইরকম করি। যদি আউটপুট ভোল্টেজ নেগেটিভ আসে তখন আমরা এটাকে ইচ্ছা করলে আমরা এটাকে নন ইনভার্টিং পিনেও কনসিডার করতে পারি, তখন আবার মাইনাস RF বাই তখন আবার RF বাই R1 দিয়ে মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার? স্যার RF বাই R1 নাকি RI? RI আর কি, এখানে RI টাই R1 আর কি এখানে লিখছে। জি স্যার। ওকে, এখন এটা গেল ইনপুট অফসেট ভোল্টেজের ক্ষেত্রে। আবার দি ইনপুট সিগন্যাল, এখন অন্যান্য ইনপুট যে সিগন্যালটা থাকবে কোন একটা সার্কিটের, সেগুলোকে আমরা মাল্টিপ্লাই করব RF বাই R1 অথবা 1 প্লাস RF বাই R1 যে কোনো একটা দিয়ে। এটা ডিপেন্ড করবে সেটা কি টাইপের। যদি নন ইনভার্টিং টাইপ হয় তাহলে 1 প্লাস RF বাই R1, যদি ইনভার্টিং টাইপ হয় তাহলে RF বাই R1। ক্লিয়ার? জি স্যার। এটা অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য সিগন্যালের ক্ষেত্রে। এখন এই এক্সাম্পলে খেয়াল করে দেখো, এই এক্সাম্পলের ক্ষেত্রে এখানে দেয়া আছে ইনপুট অফসেট ভোল্টেজ VIO দেয়া আছে 2.5 মিলিভোল্ট, আর এখানে আমাদের ইনপুটে আমাদের কিছু এক্সট্রা সিগন্যাল দেয়া আছে E1 E2 E3 আমাদের দেয়া আছে, RF দেয়া আছে, এবং R1 R2 R3 RF ইকুয়াল টু 10। এখানে এটা সম্ভবত দ্বারা আমার শীট থেকে একটু দেখে নিতে হবে, এটা হলো স্ক্যান করার সময় কেটে গেছে, এক সেকেন্ড। এটা হলো 10 কিলো ওহম, 10 কিলো ওহম, এটা 10 কিলো ওহম। হ্যাঁ, এটা হলো 10 কিলো ওহম। এখানে 10 কিলো ওহম এই ভ্যালুগুলো সবগুলো দেয়া আছে। তো এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করব আউটপুট ভোল্টেজ কত। ঠিক আছে, আউটপুট ভোল্টেজটা আমরা ক্যালকুলেট করব, টোটাল আউটপুট ভোল্টেজটা কত। এখন সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো এই মনে করব যে এই ভোল্টেজটা নাই, এই ভোল্টেজটা আমাদের নাই। এখন আমরা কি জানি, কোন একটা অ্যাম্পলিফায়ারে দুই পিনে যদি পাওয়ার দেওয়া থাকে, দুই পিনে পাওয়ার দেওয়া থাকলে কি করতে হয়, সুপার পজিশন অ্যাপ্লাই করতে হয়, আমরা জানি না? জি 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 স্যার। এখানে কিন্তু আমাদের নেগেটিভও পাওয়ার দেওয়া আছে, পজিটিভও দেওয়া আছে, পজিটিভও। নেগেটিভও ভোল্টেজ আছে, পজিটিভও ভোল্টেজ আছে। সুতরাং আমাদের একটাকে বন্ধ করে আরেকটাকে চালু করতে হবে। মনে করি পজিটিভটা বন্ধ হয়ে গেল, এই পিনটা বন্ধ হয়ে গেছে, এই পিনটা বন্ধ হয়ে গেছে। এখন মনে করি প্রথমে মনে করব E1 চালু আছে, এখানে একবারে করছে, এই সুপার পজিশনটা এখানে একবারে করে দিচ্ছে, বুঝতে পারছো? একবারে প্লাস করে দিচ্ছে। মনে করি এই VIO নাই, না থাকলে কি হয়, আউটপুট ভোল্টেজ V0 সমান সমান কি লিখতে পারি, মাইনাস RF বাই R1। এই এখানে প্রথমে মনে করি E1 চালু আছে, E1 চালু থাকলে R1 হবে, RF বাই R1 গুণন E1। ক্লিয়ার? তারপরে চালু হবে RF বাই R2 গুণন E2, তারপরে RF বাই R3 গুণন E3। একবারে করে দিছে, এখানে একবারে আমরা এখানে মাইনাস সাইন কমন নিয়ে একবারে সবটি প্লাস করে দিছি, কারণ সূত্রের তো মাইনাস আসবে, প্রত্যেকটার সাথে মাইনাস RF বাই R1 আসবে, তাই না? যেহেতু নেগেটিভ আছে না, তারপরে মাইনাস কমন নেওয়া হইছে, পরে তারপর আমরা প্লাস হয়ে গেছে। হ্যাঁ করে দিছি। এখন RF বাই R1 এর মান বসাইছি, RF এর মান কত 10, R1 এর মান কত, R1 এর মান হলো 10, 10 10 1, তাহলে এটা থাকলো হলো আমাদের E1 এর মান, E1 হলো 5, এখানে থাকলো E2 এর মান হলো 5, আবার E3 এর মান কত, E3 এর মান এখানে 0, দেখো 0 মিলিভোল্ট, 0, E3 এর মান হলো 0, এখানে আসছে আমাদের -10 ভোল্ট, তাই না? জি স্যার। আবার এখানে সেকেন্ড এক্সাম্পলে আমরা এখন কি করতেছি, মনে করতেছি এখন VIO এটা চালু আছে, এটা চালু আছে, এই ব্রাঞ্চটা নাই, এটা চালু আছে। এই ব্রাঞ্চটা যদি চালু থাকে তাহলে আমরা এখানে যেহেতু এটা নন ইনভার্টিং পিনে, আমরা এটাকে এর ইনপুট অফসেট ভোল্টেজটা কি হয়, সবসময় নন ইনভার্টিং পিনে থাকে, তাহলে এটা 1 প্লাস RF বাই RI, এটা ইনপুট VI। এটা যদি অ্যাপ্লাই করে মান বসাই, মান বসালে 1 প্লাস RF বাই RI, RI এর মান আসছে কত এখানে, RI জিনিসটা হইলো গিয়া এক সেকেন্ড 3.33। আচ্ছা, এইখানে 10 এ 3 দিয়ে ভাগ করছে, এই যে আড়াইটা ক্যালকুলেশন করছে, আড়াইটা হয়ে গেছে। এখন এইগুলো তো সব জিরো হয়ে গেছে, তাই না? এগুলো সব জিরো হয়েছে না? এটা জিরো হওয়া মানে কি, এগুলো সব গ্রাউন্ড হয়ে গেছে, এগুলো সব কি গ্রাউন্ড হয়ে গেছে, গ্রাউন্ড হয়েছে, তাই না? এই যে এরকম এক সেকেন্ড, এরকম সবগুলাই ধরো এইখানে সবগুলো কানেক্টেড হয়ে গ্রাউন্ড হয়ে গেছে, তাই না?
গ্রাইন্ড হয়ে গেলে কি এই তিনটা প্যারালাল হয়ে গেল না, এই জি তিনটা স্যার প্যারালাল প্যারালাল হবে। প্যারালাল হয়ে গেল। তাহলে আড়াইটা কি, আড়াইটা হয়ে যাবে এই তিনটার প্যারালাল, এই তিনটার প্যারালাল হয়ে যাবে। এই তিনটা প্যারালাল হলে এই মানগুলো এখানে বসাইছে, যে প্যারালাল করে দিছে তিনটা, R1 R2 R3 এগুলোকে প্যারালাল ফর্মুলা পেলে 3.33 কিলো ওহম। তো এই মানটা এখানে বসাই দিলাম, এই মানটা বসাই দিলাম, বসাইতে ভিআইও এর মান বসাই দিলাম, বসাইতে ক্যালকুলেশন করলে আসে 10 মিলিভোল্ট। বুঝতে পারছো তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা 10 মিলিভোল্ট হইলে এখন এই দুইটা ভোল্টেজ এখন যোগ করে দিতে হবে। V0 সমান সমান এই দুইটা ভোল্টেজ এখন যোগ করে দিতে হবে। সুতরাং যোগ টোটাল করব। V0 সমান সমান এখান থেকে -10 ভোল্ট আসলো আর এখান থেকে 10 ভোল্ট আসলো, দুইটা যোগ করে দিলে আসলো 0 ভোল্ট, 0 অর্থাৎ আউটপুট ভোল্টেজ আসলো 0। ক্লিয়ার? জি জি স্যার স্যার। 0 আসলো। অর্থাৎ আমরা যদি এরকম কোন একটা সার্কিট দিয়ে আউটপুট ভোল্টেজ ক্যালকুলেশন করতে বলবি তাহলে এর মান আসবে 0 আসবে। এখানে আবার বলছে যদি E3 এর মানটা 0 না হয়ে, এই E3 এর মানটা যদি 0 না হয়ে, এই মানটা যদি 10 0 ভোল্ট না হয়। হয়ে 10 ভোল্ট হইতো, তাহলে কি আসতো? তাহলে আমাদের আসতো হলো V0 -20 ভোল্ট নিচ থেকে 10 10 গেলে ভোল্ট। 10 এই থাকবো। জিনিসটা আবার ক্যালকুলেশন করে দেখলাম যে -10 ভোল্ট তখন আসতো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার এটাই আর কি ইনপুট অফসেট ভোল্টেজ। তো এই টাইপের প্রবলেম আসলে পারার কথা। ওকে জি স্যার পারবো। স্যার আমাদের রেজাল্ট স্যার ইলেকট্রনিক্স। আচ্ছা রেজাল্টটা খাতাটা তো আমার এখনো দেখাই হয় নাই, আলসেমি করে দেখা হয় নাই। স্যার একটু রেজাল্টটা খাতাটা দিয়েন, আচ্ছা ঠিক কত আছে, পাইলাম। আমি আমি সমস্যা কালকে, নেই। আচ্ছা এক সেকেন্ড। হ্যাঁ এখন আমরা মোটামুটি এটা 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 তো বুঝতে পারছো? জি স্যার বুঝতে আচ্ছা পারছি। হ্যাঁ এটা জি বাদ দাও, স্যার। এই টপিক লাগবে না। আমরা এখন কম্পেনসেটিং নেটওয়ার্ক করব। তো কম্পেনসেটিং নেটওয়ার্ক করার আগে আমরা এখানে মোটামুটি এসি দুইটা টপিক আমরা বাদ দিয়ে আসছিলাম, সেটা হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স এবং স্লিউ রেট। এই ফ্রিকোয়েন্সি রেসপন্স কি এবং স্লিউ রেটটা কি এটা নিয়ে একটু ধারণা নিব। ফ্রিকোয়েন্সি রেসপন্স কি জিনিস? ফ্রিকোয়েন্সি রেসপন্স রেফার্স টু হাউ ভোল্টেজ গেইন ভ্যারিজ অ্যাজ ফ্রিকোয়েন্সি চেঞ্জ। অর্থাৎ কোন একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার সাথে সাথে তার গেইন কিভাবে চেঞ্জ হয়, এই রেসপন্সটাই হলো তার ফ্রিকোয়েন্সি রেসপন্স। অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে সাথে গেইনের যে পরিবর্তন সেটাই হলো তার ফ্রিকোয়েন্সি রেসপন্স। অর্থাৎ ফ্রিকোয়েন্সি রেসপন্স রেফার্স টু হাউ ভোল্টেজ গেইন ভ্যারিজ, কিভাবে ভোল্টেজ গেইন ভ্যারি করে অ্যাজ ফ্রিকোয়েন্সি চেঞ্জ, ফ্রিকোয়েন্সি চেঞ্জের সাথে সাথে। অর্থাৎ গেইন যদি কমে ফ্রিকোয়েন্সি বাড়ে, গেইন যদি বাড়ে ফ্রিকোয়েন্সি কমে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়লে গেইন কমে, গেইন ফ্রিকোয়েন্সি কমলে কমলে গেইন বাড়ে। কমলে তো গেইন এই বাড়বে। জিনিসটাই হলো আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স। ঠিক আছে, আমরা এটা কার্ভ জি আকারে স্যার কিছুক্ষণ পরে আলোচনা করতে যাইতেছি। এবং 2 নাম্বার টপিক হলো স্লিউ রেট। স্লিউ রেট জিনিসটা কি আমরা একটু দেখি। স্লিউ রেটটা তোমাদেরকে আমি একটু পড়াবো ফ্লয়েডের বই থেকে। আজকে আমার স্ক্যান করা হয় নাই, আমার এই গুছানো হয় নাই দেখে একটু প্রবলেম হয়েছে আজকে। এইগুলো একটু গুছায় রাখা দরকার ছিল আমার। এই স্লিউ রেটটা আমি তোমাদের পড়াবো ফ্লয়েডের বই থেকে, ইনশাআল্লাহ আমি স্ক্যান করে আমি আপলোড করে দিব এই পিডিএফ আকারে। ঠিক আছে? জি আচ্ছা, স্যার the slew rate on an operation amplifier tells how fast its output voltage can change, তাই না? স্লিউ রেট জিনিসটা কি? স্লিউ রেট জিনিসটা হলো একটা অপারেশন অ্যাম্পলিফায়ারের স্লিউ রেট হলো হাউ ফাস্ট, কতটা দ্রুত ইটস আউটপুট ভোল্টেজ ক্যান চেঞ্জ, এর আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হতে পারে। এখন কিভাবে? আমরা জানি ইনপুট চেঞ্জ করলে অবশ্যই তার আউটপুট চেঞ্জ হয় যে কোনো সিস্টেমে, তাই না? ইনপুট চেঞ্জ করলে এর আউটপুট চেঞ্জ হয়। কিন্তু এই জিনিসটা যে সবসময় তাৎক্ষণিক ঘটে তা কিন্তু না। কোন জায়গায় কোন সিস্টেমে দেখা যায় ইনপুটকে চেঞ্জ করলে আউটপুটে এর চেঞ্জটা একটু ডিলে হয়, অর্থাৎ একটু লেটে আসে এই প্রভাবটা। ধরো ইনপুট একটা সিগন্যাল চেঞ্জ করলাম, তাৎক্ষণিক কিন্তু আউটপুটের সিগন্যালটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় যে সবসময় এই জিনিসটা ঘটে না, একটু টাইম নেয়, একটু ডিলে হয়। এই ডিলেটাই হলো স্লিউ রেট। অর্থাৎ হাউ ফাস্ট ইটস আউটপুট ভোল্টেজ ক্যান চেঞ্জ ফর এ গ্রেটার পারপাস। আচ্ছা, ফর এ জেনারেল পারপাস, এখানে ভুল আছে, জেনারেল পারপাস অপারেশন অ্যাম্পলিফায়ার সাচ অ্যাজ the 741, the maximum slew rate is 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। অর্থাৎ যে 741 আইসির ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম স্লিউ রেট হলো 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, অর্থাৎ প্রতি মাইক্রোসেকেন্ডে 0.5 ভোল্ট এর স্লিউ রেটটা। ঠিক আছে?
And this means that the output voltage can change a minimum of half volt. Output voltage change হতে এর অর্থ কি? স্লিউ রেট 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড 741 আইসিতে এর অর্থটা কি? এর অর্থটা হলো that the output voltage a output voltage can change হতে পারে a maximum of half volt এক ম্যাক্সিমাম হাফ ভোল্ট পরিমাণ চেঞ্জ হতে পারে ইন 1 মাইক্রোসেকেন্ড 1 মাইক্রোসেকেন্ডে ম্যাক্সিমাম হাফ ভোল্ট পরিমাণ চেঞ্জ হতে পারে। যেমন ধরো উদাহরণ হিসেবে বলি, যেমন ধরো আমাদের যদি কোনো একটা সিস্টেমের ইনপুট এমন ভাবে চেঞ্জ হয় যে তার আউটপুট ভোল্টেজ 1 ভোল্টেজ কমে যাওয়ার কথা, তার আউটপুট 1 ভোল্টেজ কমে যাওয়ার কথা, 1 ভোল্ট কমার কথা, 1 মাইক্রোসেকেন্ডে 1 ভোল্ট তার আউটপুট কমার কথা, সেই জায়গায় 1 মাইক্রোসেকেন্ডে হাফ ভোল্ট তার আউটপুটটা কমবে। ক্লিয়ার? ধরো আমাদের এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমের ইনপুট চেঞ্জ করার কারণে 1 মাইক্রোসেকেন্ডে তার আউটপুট কমার কথা হলো 1 ভোল্ট, কিন্তু তা না কমে 1 মাইক্রোসেকেন্ডে তার আউটপুট কমছে হলো হাফ ভোল্ট, অর্থাৎ 1 ভোল্টের চেয়ে কম 0.5 ভোল্ট কমে গেছে, কিন্তু 1 ভোল্ট কমে নাই। এটা ডিলে হয়েছে, দেখা গেছে যে 2 মাইক্রোসেকেন্ডে যায় 1 ভোল্ট কমছে, ঠিক আছে, যেখানে আমার 1 মাইক্রোসেকেন্ডে কমার কথা। এটাই আর কি। স্লিউ রেট ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস, বিভিন্ন ফ্যাক্টরের উপরে স্লিউ রেট এটা ডিপেন্ড করে। দি অ্যাম্পলিফায়ারস গেইন, এটা ডিপেন্ড করে অ্যাম্পলিফায়ারের গেইন উপরে, কম্পেনসেটিং ক্যাপাসিটরের উপরে, এন্ড ইভেন ওয়েদার দি আউটপুট ভোল্টেজ ইজ গোয়িং পজিটিভ অর নেগেটিভ, এবং আউটপুট ভোল্টেজটা বাড়তাছে না কমতাছে এটার উপরে স্লিউ রেটটা ডিপেন্ড করে। মনে করো আউটপুট ভোল্টেজ বাড়তাছে, 1 ভোল্টেজ থেকে 2 ভোল্টে যাবে, তাহলে একরকম স্লিউ রেট হতে পারে। আবার ধরো 2 ভোল্ট থেকে 1 ভোল্টে আসবে, তাহলে আরেক রকম স্লিউ রেট হতে পারে। দি স্লিউ রেট অকার্স এট ইউনিটি গেইন, দি লোয়েস্ট স্লিউ রেট অকার্স এট ইউনিটি গেইন, অর্থাৎ যেখানে গেইন ইকুয়াল টু 1 সেখানে স্লিউ রেট সবচেয়ে কম, অর্থাৎ স্লিউ রেট সবচেয়ে কম থাকে যখন গেইন ইকুয়াল টু 1 থাকে। স্লিউ রেট বাড়ে গেইন বাড়ার সাথে সাথে, অর্থাৎ গেইন যত বাড়বে আমাদের ডিলে তত বাড়তে থাকবে, আমাদের স্লিউ রেট তত বাড়তে থাকবে। ক্লিয়ার? স্লিউ রেট সমান বলতে পারি আউটপুট ভোল্টেজ চেঞ্জ ডিভাইডেড বাই টাইম, বা ডেল আই বাই সি সমান বলতে পারি এটাকে, যেমন এখানে 15 মাইক্রো অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 30 পিকো ফ্যারাড, আই বাই সি আর কি। এটা আউটপুট ভোল্টেজ চেঞ্জ বাই কারেন্ট আই বাই সি সমান 0.5 বাই মাইক্রোসেকেন্ড, ঠিক আছে। এটা আর স্লিউ রেট স্যার উপরে ডেল কারেন্ট আর নিচে ডেল ক্যাপাসিটর না? হ্যাঁ, আউটপুট ভোল্টেজ চেঞ্জ ডিভাইডেড বাই টাইম। স্যার এখানে তো স্যার দেয়া আছে আউটপুট ভোল্টেজ চেঞ্জ বাই টাইম, তাহলে স্যার ইকুয়াল দিয়ে আই বাই সি দেয়া কেন? আচ্ছা, এটা এখানে ডিরাইভ করা হয়েছে, তো এটা একবারে দিয়ে দিছে। এক সেকেন্ড। আউটপুট ভোল্টেজ চেঞ্জ, আউটপুট ভোল্টেজের চেঞ্জ জিনিসটা কি? আউটপুট ভোল্টেজ চেঞ্জ হলো গিয়া ডেল আই বাই সি, আউটপুট ভোল্টেজ চেঞ্জ হলো আই বাই টি, তাই না? এক সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। স্লিউ রেটটা তাহলে আমাদের মোটামুটি এর স্লিউ রেটটা বুঝতে পারছো তো? স্লিউ রেট জিনিসটা কি? জি স্যার। স্যার স্লিউ রেট মানে হলো স্যার, হ্যালো, হ্যাঁ বলো। মানে স্লিউ রেট মানে হলো যে মানে কোন মানে সিগন্যালকে মানে কত দ্রুত চেঞ্জ করা যায়, ইনপুট থেকে মানে আউটপুটে কোন সিগন্যাল চেঞ্জ করলে ইনপুটে কত তাড়াতাড়ি আসে, এটাই স্লিউ রেট না? হ্যাঁ, এটাই স্লিউ রেট। ইনপুট ফাস্ট আসে, ইনপুট চেঞ্জ করলে আউটপুট কত ফাস্ট এই জিনিসটা চেঞ্জ হয়, অর্থাৎ এই রেসপন্সটা কত ফাস্ট হয়, এটাই হলো তার স্লিউ রেট। যেমন আমি ইনপুটে যদি কোনো স্কয়ার ওয়েভ দেই, পরে যদি কোনো পরিবর্তন করি, এটা আবার কিভাবে মানে মানে দ্রুত ফাস্টে কাজ করে স্যার, এটা রেসপন্স করে, সেটাই স্লিউ রেট। জি স্যার। ঠিক আছে, তাহলে দুটো জিনিস দেখলাম, একটা হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স আর একটা হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স। আচ্ছা, এখন এই জিনিসটা দিয়ে আমরা কম্পেনসেটিং নেটওয়ার্কটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এই টপিকটা
এই টপিকগুলো আমি এর আগে বই থেকে পড়াইছিলাম। এইবার মোটামুটি বইয়ে পিডিএফটা যে আমার ভার্সনটা আছে এখানে একটু উল্টাপাল্টা লাগতেছে। আচ্ছা যাই হোক, একটু দেখি। হ্যাঁ, কম্পেনসেটিং নেটওয়ার্ক। ইফ ফ্রিকোয়েন্সি ইনক্রিজ, যদি ফ্রিকোয়েন্সি বাড়ে আমাদের কি হয়, গেইন কমে যায়, গেইন তাই না? কমবে, তাহলে ডিক্রিজ। ফেজ হ্যাঁ, শিফট বিটুইন ইনপুট এন্ড আউটপুট সিগন্যাল ইনক্রিজ, তাহলে ইনপুট আউটপুটের সিগন্যালের ভিতরে ফেজ শিফট আমাদের বাইরে যায় কম্পেনসেটিং নেটওয়ার্কের কারণে। আচ্ছা, হ্যাঁ, এটুকু বুঝতে পারছো তো? জি স্যার, ফ্রিকোয়েন্সি বাড়লে গেইন কমে, আর ফ্রিকোয়েন্সি যেহেতু কমবে। বাড়ছে আমাদের অবভিয়াসলি আমাদের ফেজ শিফটটাও বাইরে যাবে, কারণ ফ্রিকোয়েন্সি যত বাড়বে ফেজ শিফট তত বাড়বে, স্বাভাবিক। ফ্রিকোয়েন্সি বাড়লে তার ফেজ শিফটটা দ্রুত হবে, যার ফ্রিকোয়েন্সি কম তার ফেজ শিফটটা কম কম। ফ্রিকোয়েন্সি যেমন ধর একবার আমাদের সিগন্যাল নেগেটিভ হলো, আউটপুটও নেগেটিভ হয়ে যাবে, সিগন্যাল পজিটিভ হলো, আউটপুটও পজিটিভ হয়ে আউটপুট যাবে, তাই না? পজিটিভ হবে। অর্থাৎ যত এই পজিটিভ নেগেটিভ হতে থাকবে আমাদের তত আউটপুটও পজিটিভ নেগেটিভ হতে থাকবে, অর্থাৎ ফেজ শিফটটা আমাদের বাইরে যাবে, তাই না? ইনপুট এবং Yes, sir. আউটপুটের মধ্যে ফেজ শিফট আমাদের বাইরে যাবে, অর্থাৎ ইনপুট যা হবে সেই অনুযায়ী আউটপুটও চেঞ্জ হবে, ইনপুট যা হবে তাই অনুযায়ী আউটপুট চেঞ্জ হবে। ফ্রিকোয়েন্সি বাড়লে কি স্বাভাবিকভাবে আমাদের ফেজ শিফট বাইরে যায়, সিগন্যালে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে কি স্বাভাবিকভাবে আমাদের আউটপুট রেসপন্সটা বাইরে যায়, আমাদের ফেজ শিফটও বাইরে যায়, ঠিক আছে? আবার ফ্রিকোয়েন্সি বাড়লে আমরা জানি কি গেইনও কমে যায়, ফ্রিকোয়েন্সি গেইনের যে রিলেশন সেখান থেকে দেখতেছি ফ্রিকোয়েন্সি বাড়লে আমাদের গেইনটা গেইন কমে যায়। কমবে। আচ্ছা, তাহলে দিস চেঞ্জ ইন গেইন এন্ড ফেজ শিফট as a function of frequency is for internally integrated capacitor as well as stray capacitance. আচ্ছা, এই চেঞ্জটা, দিস চেঞ্জ ইন গেইন এন্ড ফেজ শিফট, এই গেইন এবং ফেজ শিফটের যে চেঞ্জটা, পরিবর্তনটা, তাই না? অ্যাজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি চেঞ্জের সাথে সাথে গেইন এবং ফেজ শিফটের যে এই পরিবর্তনটা ইজ ফর ইন্টারনালি ইন্টিগ্রেটেড ক্যাপাসিটরস, একটা ইন্টারনালি ইন্টিগ্রেটেড ক্যাপাসিটরের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রে ক্যাপাসিটেন্স, এবং সেই সাথে এর ভিতর যে একটা স্ট্রে ক্যাপাসিটেন্স আছে তার জন্য। আচ্ছা, এটা একটু দেখি। দিস ক্যাপাসিটেন্স ইজ ফর ইন্টারনাল কনস্ট্রাকশন অফ অপারেশন অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, দিস ক্যাপাসিটেন্স ইজ ফর internal construction of operation amplifier. The rate of change of gain as well as the phase of operation amplifier can be changed by using okay.